আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাড়ির পরিবারের সকলকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তবে মূল পাঠে ফিরে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। বিশ্ব মহামারী করোনা ভাইরাসে তোমরা সবসময় বাড়িতে থাকার চেষ্টা করবে এবং অনলাইন ক্লাস দেখবে। তবে অভিভাবকদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। সুপ্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের ঠিকমতো নজরদারি করবেন, তারা বাড়িতে যাতে থাকে এবং অনলাইন ক্লাস দেখে এ বিষয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। যেহেতু স্কুল বন্ধ, এই মুহূর্তে তারা যাতে তাদের পড়ার মান চলমান রাখতে পারে, সেই জন্য সরকারি বিধি অনুযায়ী আমরা যেই অনলাইন ক্লাস নিচ্ছি এ বিষয়ে তাদেরকে বোঝাবেন, তারা যেন বাসায় থেকে ঠিকঠাক এই অনলাইন ক্লাস করে এবং পড়ার মান অক্ষুণ্ণ রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় থাকবে এবং অভিভাবকদের কথা শুনবে। অভিভাবকদের সম্পর্কে আরও একটু কথা বলতে চাই যে মনে রাখবেন, আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার সন্তান যদি ঠিকমতো মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে দেখবেন তারা বিপদগামী হয়ে যাবে, তারা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তা এতে আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ এবং আপনাদেরও ভবিষ্যৎ খারাপ। আপনি যতই টাকা পয়সা গাড়ি বাড়ি মালিক হন না কেন, আপনার এই সম্পদ দেখবেন যদি আপনার ছেলে মেয়ে শিক্ষিত না হতে পারে, তাহলে এই সম্পদ দেখবেন 1 মাসও লাগবে না, সব কিছু চোখের পলকে সব ধ্বংস করে ফেলবে। এতে আপনার ভবিষ্যৎ খারাপ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ। এই জন্য আমি বলতে চাই যে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান। আপনার সন্তানের প্রতি আপনি নজরদারি করবেন, তাহলে ঠিকই দেখবেন যে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান ঠিক ভালো জায়গায় পৌঁছেছে, তাদের ভবিষ্যৎ ভালো, আপনারও ভবিষ্যৎ ভালো। সুপ্রিয় শিক্ষার্থী, তবে কথা আর না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আমি ইতিপূর্বে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যানের 17 অধ্যায়ের 8ম পর্ব শেষ করেছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যানের শেষ পর্ব, নবম পর্ব। এই নবম পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে তা হলো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা দিতে পারবে। আমি আজকে তোমাদের সামনে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমি বোর্ডে লিখে দেব। তোমরা লেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমি একটা কথা বলতে চাই যে এই অধ্যায়ে আমাদের 2 সেট প্রশ্ন থাকবে, 1 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। তবে খেয়াল করবে যে এখান থেকে কিন্তু সহজেই কিন্তু অ্যান্সার করা যায়। আমি তোমাদের প্রথম পর্ব থেকে যে শুরু করেছিলাম, 8টা পর্ব আমি শেষ করেছি। তবে এই 8টা পর্বের ভিতরে তোমরা যদি দেখো ঠিকঠাক, তাহলে দেখবে সব প্রশ্নের অ্যান্সার তোমরা ওইভাবে পেয়ে যাবে। আমি তবে তোমাদের আজকে 10টি সৃজনশীল প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বোর্ডে তোমাদের লিখে দেব। তোমরা এই প্রশ্নগুলো তোমরা বেশি মনোযোগ সহকারে
দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং বাড়িতে আয়ত্ত করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আর দেরি নয়, আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি বোর্ডে ফিরে যাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে এখানে লেখার চেষ্টা করবে। আমি এখানে দিয়েছি যে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 17 অধ্যায় পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আমি 1 নম্বরে দিয়েছি, দেখো বন্ধুরা, যে দশম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে প্রথম 64, 72, 46, 61, 56, 59, 60, 66, 81, 71, 59, 67, 62, 68, 70, 47, 59, 51, 47, 55, 61, 73, 46, 48, 53। এই মোট, দেখো বন্ধুরা, এখানে মোট 25 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, যে ক নম্বরে আমি দিয়েছি শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এর মার্ক থাকবে 2। 6 নম্বর প্রশ্নের মার্ক থাকবে 4। 12 নম্বর প্রশ্নের মার্ক থাকবে 4। মোট 10 মার্কের একটা প্রশ্নে 10 মার্ক থাকে। তাহলে দেখো বন্ধুরা, আমি আবার বলছি, দেখো ক নম্বর প্রশ্ন, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন আছে, প্রদত্ত তথ্য ব্যবহার করে সারণী তৈরি করো এবং সারণী হতে প্রশ্ন নির্ণয় করো। আমি আবার বলছি, দেখো যে প্রদত্ত তথ্য ব্যবহার করে সারণী তৈরি করো এবং সারণী হতে প্রশ্ন নির্ণয় করো। তারপরে গ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এই মোট ক এবং গ নম্বর প্রশ্ন এভাবে থাকে। আমি 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে, যে নিচের 30 জন শিক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। মোট এখানে 30 জন শিক্ষার্থীর নাম্বার এখানে আছে। প্রথমে আছে 63, তারপরে লেখো 91, তারপরে লেখো 85, তারপরে লেখো 87, তারপরে 76, তারপরে 70, 82, 85, 61, 67, 83, 58, 86, 74, 65, 56, 60, 89, 90, 92, 95, 59, 73, 75, 79, 87, 58, 63, 64, 67। এই মোট এখানে 30 জন শিক্ষার্থীর নাম্বার আছে। প্রথমে ক নম্বর প্রশ্নে যেটা থাকবে এখানে আছে, যেটা বলছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। এই ক নম্বর প্রশ্নে মার্ক থাকবে আমাদের 2। খ নম্বর প্রশ্নে যেটা আছে, দেখো বন্ধুরা, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গড় সংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। আমরা এখানে দেখো বন্ধুরা, যে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গড় সংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। এটা খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে যেটা আছে, যে সারণী থেকে বহুভুজ অঙ্কন করো। এই সারণী থেকে, সারণী আমরা যেটা তৈরি করবো ক নম্বরে, ওই সারণী থেকে আমাদের বহুভুজ অঙ্কন করতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটো সৃজনশীল প্রশ্ন। এই 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সৃজনশীল প্রশ্ন আশা করি তোমরা দেখতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্ন লিখছি 3 নম্বর প্রশ্ন। আমি মোট 10টি প্রশ্ন আজকে আমি 10টি প্রশ্ন তোমাদের বোর্ডে লিখে দেব। তোমরা এই 10টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় এই নিয়মের ভিতরে পাবে। আমি 3 নম্বর প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো বন্ধুরা, যে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নবম শ্রেণীর, লেখো বন্ধুরা, যে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। যে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে একটি বিচ্ছিন্ন উপাত্ত আছে, এই বিচ্ছিন্ন উপাত্তে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর নাম্বার এখানে দেওয়া আছে। যে প্রথমে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি, নিচের ঘরে আমরা লিখব গণসংখ্যা। প্রথম শ্রেণীটা আছে 31 থেকে 40। দ্বিতীয় শ্রেণীতে আছে বন্ধুরা, দেখো 41 থেকে 50। তৃতীয় শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60। তারপরটা আছে 61 থেকে 70। তারপরে ঘরে আছে 71 থেকে 80। তারপরে ঘরে 81 থেকে 90। তারপরে ঘরে আছে 91 থেকে 100। আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো লিখে নিলাম। এরপরে গণসংখ্যা প্রথম যেটা আছে ঘরে 5, 6, 8, 12, 5, 8, 6। প্রথমে ক নম্বর প্রশ্ন আছে মধ্যক শ্রেণীর এখানে আছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন লেখো বন্ধুরা, যে প্রদত্ত উপাত্তের গড় সংখ্যা বহুভুজ, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। একটা জিনিস খেয়াল করো, দেখো বন্ধুরা, যেখানে ক নম্বর আছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আমাদের এখানে মধ্যক শ্রেণী কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এখানে মার্কস আছে আমাদের 2, আমাদের অল্প সময়ের ভিতরে বের করতে হবে, তাহলে আমরা এভাবে বের করতে পারি যে আমাদের
গণসংখ্যা, গণসংখ্যাটা আমাদের আছে কত? 50। তাহলে গণসংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25। এইবার আমি দেখব যে এই গণসংখ্যা সারণীর ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের কত। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমরা এইভাবে হিসাব করতে পারি যে প্রথমে আছে 5, তারপরে আছে ঘরে 6, 5 আর 6 11, 11 আর হচ্ছে 8, 19, 19 আর 12 31। তাহলে আমাদের এই যে 12 ঘর, এখানে 12 গণসংখ্যা, যে 12 সংখ্যাটা আছে এই ঘরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা আসবে 31। আমরা এখানে কত পেয়েছি? মোট গণসংখ্যার সমষ্টি আমাদের ছিল 50, 50কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসে এখানে 25 আসে। তাহলে 31 সংখ্যা, এই সংখ্যার ভিতরেই আমাদের 25 সংখ্যাটা আছে ক্রমযোজিত গণসংখ্যার এই 31 সংখ্যার ভিতরে। তাহলে এর শ্রেণীটা কত? এই শ্রেণীটা হচ্ছে আমাদের 61 থেকে 70। আমরা এর মধ্যবিন্দু, যেহেতু এই শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে, তাহলে আমরা এর নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটা সংখ্যা আমরা যোগ করব। যোগ করে ওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু আমরা পেয়ে যাব। তাহলে খুব অল্প সময়ের ভিতরে দেখো বন্ধুরা যে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় আমরা এভাবে করতে পারি। আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা লাগবে না, আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু এভাবে আমরা এই মধ্য শ্রেণী মধ্যবিন্দুটা আমরা বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো আমি খ নম্বরে দিয়েছি কি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটা অবশ্য আমি তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি, তোমরা সেইভাবে দেখে এটা করবে। তারপরে কি আছে? প্রদত্ত পাত্রের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে এবার আমি চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন আমাদের আছে কোন শ্রেণীর 4 নম্বর বলছে যে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি, এটা কেজি গণসংখ্যা সারণী নিম্নরূপ। গণসংখ্যা সারণী দেওয়া আছে। আমাদের প্রশ্ন লেখো তোমরা, আমি লিখছি, প্রশ্ন লিখছি, তোমরা খাতায় উঠাই নাও। প্রথম ঘরে আমি লিখব শ্রেণী ব্যাপ্তি, তারপরে ঘরে লিখব গণসংখ্যা। 45 থেকে, প্রথম শ্রেণীটা আছে 45 থেকে 49, 50 থেকে 54, তারপরে শ্রেণীটা আছে 55 থেকে 59, তারপরে লেখো বন্ধুরা 60 থেকে 64, তারপরে আছে দেখো বন্ধুরা 65 থেকে 69, তারপরে আছে 70 থেকে 74। এবার দেখো এখানে আছে যে গণসংখ্যা প্রথম ঘরে আছে, এখানে প্রথম শ্রেণীতে আছে 4, 8, 10, 20, 12,
6। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে যেটা এখানে আছে, গণসংখ্যা বহুভুজ কি? গণসংখ্যা বহুভুজ কি? তারপরে দেখো বন্ধুরা, এখানে আছে খ নম্বর প্রশ্নে, প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তারপরে গ নম্বর প্রশ্নে আছে, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে দেখো বন্ধুরা, যে আমাদের এখানে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা সারণী এখানে দেওয়া আছে, নিম্নরূপ দেওয়া আছে যে শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান এখানে 5, শ্রেণী ব্যবধানে এখানে সাজানো আছে, এবং গণসংখ্যা আছে মোট, এখানে মোট গণসংখ্যা আমাদের আছে 60 জন। প্রথম প্রশ্ন যেটা আছে যে গণসংখ্যা বহুভুজ কি? তাহলে আমাদের ইতিপূর্বে আমি তোমাদের সামনে গণসংখ্যা বহুভুজের সংজ্ঞা লিখে দিয়েছিলাম, এবং গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তবে সেই আলোকে তোমরা এখানে অ্যান্সার করবে যে গণসংখ্যা বহুভুজ কি। গণসংখ্যা এখানে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো, এই সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা প্রচুরক নির্ণয় করব। তারপরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা আমি তোমাদের শিখিয়েছি, তোমরা সেইভাবে এটা অ্যান্সার করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে আমরা লিখে নিই। আমরা এটা 4 নম্বর প্রশ্ন আশা করি তোমরা লিখতে পেরেছ। আমরা এখন যাব 5 নম্বর প্রশ্নে। এই 5 নম্বর প্রশ্ন তোমরা লিখে নাও। 5 নম্বর আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। কোনো বিদ্যালয়ের, লেখো, কোনো বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এটা বিচ্ছিন্ন উপাত্ত। আমরা বিচ্ছিন্ন উপাত্ত আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লিখে নাও। বিচ্ছিন্ন উপাত্ত আছে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে লিখি যে প্রাপ্ত নম্বর, প্রথমে লিখব প্রাপ্ত নম্বর, দ্বিতীয় ঘরে লিখব গণসংখ্যা। প্রথম শ্রেণীটা আছে আমাদের কত, 25 থেকে 34। দ্বিতীয় শ্রেণীতে আছে আমাদের 35 থেকে 44। তৃতীয় শ্রেণীতে আমাদের আছে 45 থেকে 54। তৃতীয় শ্রেণীতে আমাদের আছে, চতুর্থ শ্রেণীতে আমাদের আছে 55 থেকে 64। তারপর শ্রেণীতে আছে 65 থেকে 74। তারপরের শ্রেণীতে আছে আমাদের 75 থেকে 84। তারপরের শ্রেণীতে আমাদের আছে 85 থেকে 94।
85 থেকে 94। গড় সংখ্যা বরাবর আমি লিখি, প্রথমে আছে 5, তারপর আছে 7, তারপর আছে 4, তারপর আছে 11, তারপর আছে 9, তারপর আছে 10, তারপর আছে 4। দেখো বন্ধুরা, আমি আবারও বলছি যে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। 5, 7, 4, 11, 9, 10, 4। আমরা প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি। ক নাম্বার, উক্ত সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তারপর খ নম্বর প্রশ্নে আমি লিখে দিচ্ছি বন্ধুরা, দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে আমি দিচ্ছি, উদ্দীপকের আলোকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে ক নম্বর প্রশ্ন আছে, ক নম্বর প্রশ্নটা আছে উক্ত সারণী হতে, মানে এই সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তারপর খ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। আমি 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন আমি লিখবো এখন। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন, দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলায়, লেখো বাংলায় প্রাপ্ত নম্বরের সারণী নিম্নরূপ। যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলায় প্রাপ্ত নম্বরের সারণী নিম্নরূপ। এটাও একটি বিচ্ছিন্ন উপাত্ত। আমি বিচ্ছিন্ন উপাত্ত এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। বিচ্ছিন্ন উপাত্ত লিখে দিচ্ছি। প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপরে লেখো গণসংখ্যা। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70,
71 থেকে 80। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। গড় সংখ্যা আমাদের এখানে আছে 6, প্রথম ঘরে 6 আছে, 10, 12, 15, 8, 5 এবং 4। দেখো তাহলে প্রথম শ্রেণীটা আমাদের আছে এখানে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 10 শ্রেণী ব্যবধান এখানে আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। তারপর আছে 6, এখানে 6 জন পেয়েছে 11 থেকে 20 নাম্বারের ভিতরে, 10 জন পেয়েছে 21 থেকে 30 নাম্বারের ভিতরে, 12 জন পেয়েছে 31 থেকে 40 নাম্বারের ভিতরে, 15 জন পেয়েছে 41 থেকে 50 নাম্বারের ভিতরে, 8 জন পেয়েছে 51 থেকে 60 নাম্বারের ভিতরে, 5 জন পেয়েছে 61 থেকে 70 নাম্বারের ভিতরে, 4 জন পেয়েছে 71 থেকে 80 নাম্বারের ভিতরে। আমি ক নম্বর প্রশ্ন এখানে লিখছি, দেখো বন্ধুরা লেখো তোমরা যে ক নম্বর প্রশ্ন, প্রসূরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রসূরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তারপরে গ নাম্বার প্রশ্ন, প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলছে ক নম্বর প্রসূরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তা আমাদের এখানে প্রসূরক শ্রেণীটা কত? আমরা গড় সংখ্যার সবচেয়ে বেশি সংখ্যক যে সবচেয়ে বড় সংখ্যা যেটা, ওইটাই হচ্ছে আমাদের প্রসূরক শ্রেণী। সবচেয়ে বড় সংখ্যা দেখো বন্ধুরা এখানে আছে 15। তাহলে এই 15 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। বড় সংখ্যাকে সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে আমাদের 15, এবং এর শ্রেণীটা হচ্ছে 41 থেকে 50। তাহলে 41 থেকে 50 এই শ্রেণীর আমরা মধ্যবিন্দু কীভাবে পাবো? যে এখানে নিম্নসীমা এবং উচ্চসীমা দুটি সংখ্যা যোগ করে ওকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই সারণী আমাদের বিচ্ছিন্ন উপাত্ত আছে। আমরা এখানে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, এবং প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন। আমরা ইতিপূর্বে আমি শিখিয়েছি, তোমরা সেটা দেখে করে ফেলবে, আশা করি তোমরা পারবে। আমি 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন যেটা আছে, যে 7 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লিখে নাও। 7 নম্বর, দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। আমি লিখে দিচ্ছি, লিখে নাও। এটা বিচ্ছিন্ন উপাত্ত। প্রথমে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি,
শ্রেণী ব্যাপ্তি, তারপরে ঘরে লিখি গণসংখ্যা। প্রথম শ্রেণীটা আছে, দেখো বন্ধুরা এখানে 31 থেকে 40, 31 থেকে 40, তারপরে শ্রেণী ব্যবধান এখানে 10, 40 সাথে 10 যোগ করে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 81 থেকে 90 এই পর্যন্ত আছে। গড় সংখ্যা আমি লিখে দিচ্ছি, দেখো বন্ধুরা, যে 6 আছে, 8 আছে, 12 আছে, তারপরে 22 আছে, 5 আছে, 7 আছে। ক নম্বর প্রশ্ন আমি লিখে দিচ্ছি। ক নম্বর, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো কি কি? আমি এটাও আলোচনা করেছি তোমাদের ইতিপূর্বে। তারপর খ নম্বর, প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রসারক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রসারক নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, যে উপাত্তের প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করো। আমি আবারও বলছি, দেখো যে ক নম্বর প্রশ্ন আছে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? তারপর খ নম্বর প্রশ্ন আছে, যে প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রসারক নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন আছে, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লিখতে পেরেছ। আমি মুছে দিচ্ছি। আমি 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন তোমরা লিখে নাও। 8 নম্বর প্রশ্ন, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এটা বিচ্ছিন্ন উপাত্ত, তোমরা লিখে নাও। প্রথমে আমি লিখব শ্রেণী ব্যাপ্তি, তারপরে লেখো গণসংখ্যা 50 থেকে 54, লেখো 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে
69, 70 থেকে 74, 75 থেকে 79। তারপরে গড় সংখ্যা আমি লিখে দিচ্ছি, দেখো বন্ধুরা, 6, 10, 12, 9, 8, 5। আমি ক নম্বর প্রশ্ন লিখছি, 22, 18, 36, 27, 36, 19, 24, 26, 28, 21। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় কর। খ নম্বর প্রশ্নটা, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর। গ নম্বর প্রশ্নটা হচ্ছে, লিখে দিচ্ছি, বর্ণনা সহ প্রদত্ত উপাত্ত সমূহের অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করো। দেখো বন্ধুরা, যে এখানে আমাদের ক নম্বরে যেটা আছে, যেটা আমাদের অবিচ্ছিন্ন উপাত্তগুলো এখানে দেওয়া আছে। আছে আমাদের কত, 22, 18, 36, 27, 36, 19, 24, 26, 28, 21। এই উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। আমাদের এভাবে যদি অবিচ্ছিন্ন উপাত্ত থাকে, তো আমরা দুইটা ভাবে আমরা এই মধ্যক বের করতে পারি। আমরা প্রথমে কি করব, আমরা ঊর্ধ্বক্রম অনুসারে প্রথমে সাজিয়ে নেব একটা পদ্ধতি, যে ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা সাজাবো। প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আছে 18, তারপরে আছে 19, তারপরে আছে 21, তারপরে আছে 22, তারপরে আছে, দেখো বন্ধুরা, 22 পরে এখানে আছে 24, তারপরে আছে 24, তারপরে 26 আছে 26, তারপরে আছে 26 পরে আছে এখানে 28, 26 পরে 27 আছে এখানে 27 আছে, তারপরে আছে 28, তারপরে 36 আছে আমাদের এখানে দুইটা 36। তাহলে এখানে আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের এভাবে যদি থাকে, আমরা মধ্যক এভাবে বের করতে পারি। যেহেতু 10টা আছে, তাহলে এদিকে আমরা 4টা এবং এদিক থেকে আমরা 4টা সংখ্যা আমরা বাদ দেব। বাদ দিয়ে আমাদের মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। যোগ করে আমরা 2 দিয়ে ওকে ভাগ করব। তাহলে আমরা মধ্যক পেয়ে যাব।
তাহলে এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। সাজিয়ে পাই বলে লিখি। হ্যাঁ, যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এই সংখ্যাগুলো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। এখানে 10টা আছে, এই জন্য এদিক থেকে 4টা এবং এদিক থেকে 4টা আমরা বাদ দেবো, দিয়ে মাঝখানে যে 2টা থাকবে এই দুটো সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের আছে 4 একে 10, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 25 আসে। তাহলে আমরা এর মধ্যক আমরা খুব সহজে এভাবে আমরা বের করতে পারি যে আমরা এই সংখ্যাগুলো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। সাজানোর পরে আমরা দেখব এখানে জোড় সংখ্যা, তাহলে আছে এখানে 10টা সংখ্যা আছে, তাহলে এদিকে 4টে সংখ্যা বাদ দেবো, এদিকে 4টে সংখ্যা আমরা বাদ দেবো। বাদ দিয়ে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যা আমরা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই উপাত্তগুলোর আমরা মধ্যক পেয়ে যাব। আবার যদি আমরা সূত্র ব্যবহার করি তাহলে আমরা মধ্যক আমরা সূত্র ব্যবহার করে করতে পারি। যেমন আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখো যে আমরা সূত্র ব্যবহার যদি করি, এখানে n এর মান n সমান আমাদের আছে কত 10, যা জোড় সংখ্যা n সমান 10 যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সূত্র আমাদের মধ্যকের সূত্র হচ্ছে মধ্যক সমান আমরা লিখতে পারি, যখন জোড় সংখ্যা থাকে n এর মান তখন আমাদের সূত্র হচ্ছে n/2তম ও n/2 যোগ 1তম পদের মানের সমষ্টি। বাই হচ্ছে 2। আমরা এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। আগে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলে আমরা প্রথমে সাজিয়ে কিনা 18 পরে আমাদের আছে কত, 18 পরে 19 আছে, 19-এর পরে আমাদের আছে 21 আছে, তারপরে দেখো বন্ধুরা 22 আছে, 22 পরে আছে আমাদের 24 আছে, 24-এর পরে 22, 24 আছে, তারপরে আছে 26 আছে, 26 আছে, তারপরে আছে 27 আছে, 27, 28 আছে, 28, তারপরে আছে দেখো বন্ধুরা 28-এর পরে 36 আছে, 2টা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আমরা এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। নিয়ে নিচে লিখবো হচ্ছে n সমান 10 যা জোড় সংখ্যা। তারপরে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এবার আমরা দেখো বন্ধুরা এখানে লিখছি যে n এর মান কিন্তু আমাদের এখানে 10, তাহলে 10/2তম ও 10/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি বাই 2। এবার আমরা কি করব, যে কাটাকাটি করে এখানে পাবো 5তম ও এখানে পাবো 5 আর 6তম পদের মানের সমষ্টি বাই 2। তাহলে দেখো বন্ধুরা যে 5তম পদ, তাহলে আমাদের এখানে 5তম পদ কোনটা হবে আর 6তম পদ কত হবে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5তম পদ হচ্ছে আমাদের 24 এবং 6তম পদ হচ্ছে আমাদের 26। এই দুটো সংখ্যা আমরা যোগ করব বাই 2। এখানে দেখো আমরা যোগ করলে কত হবে 50/2 কত হবে 25। তাহলে এটাও দেখো বন্ধুরা আমাদের এখানে আমরা যোগ করে আমরা কত পেলাম, যে হচ্ছে 25 পেলাম। আগেরটাও কিন্তু আমরা 25 পেয়েছি। তাহলে এটা আমাদের অনেক সময়ের দরকার এটা ব্যবহার করতে, কিন্তু আমরা আগে যে নিয়মটা করলাম
যে 10টা সংখ্যা ওই দিক থেকে 4টা বাদ, এদিক থেকে 4টা বাদ, মাঝখানে যে 2টা সংখ্যা থাকে ওই দুটো সংখ্যা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে ওই এর হচ্ছে মধ্যক আমরা পেয়ে যাব খুব সহজ এবং অল্প সময়ের ভিতরে আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমরা লিখে নিই যে পরবর্তী প্রশ্নটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি। 9 দশম শ্রেণীর, দেখো বন্ধুরা, দশম শ্রেণীর 48 জন শিক্ষার্থীর পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথম ঘরের শ্রেণী প্রাপ্ত নম্বর, তারপরে লেখো গণসংখ্যা 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99 এবং গণসংখ্যা বরাবর আমি লিখছি, দেখো বন্ধুরা, 4, 6, 8, 13, 10, 7। ক নম্বর প্রশ্ন আমি লিখে দিচ্ছি। ক নম্বরে দেখো, প্রসূরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রসূরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান অথবা মধ্যবিন্দু একই প্রশ্ন, যে প্রসূরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, প্রদত্ত উপাত্তের গড় সংখ্যা বহুভুজ আঁকো। তাহলে দেখো বন্ধুরা, যে ক নম্বর প্রশ্ন আছে প্রসূরক শ্রেণীর মধ্যমান কত। আমাদের প্রসূরক শ্রেণী, এখানে গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা আছে 13, তাহলে এর শ্রেণীটা হচ্ছে 70 থেকে 79। এই 70 থেকে 79 এই শ্রেণীর আমাদের মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে হবে। তারপরে 70 এবং 79 দুটো সংখ্যা আমরা যোগ করব, যোগ করে একে 2 দিয়ে ভাগ করলে আমরা এই শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। তারপরে বলছে কি, খ নম্বর সারণী হতে মধ্যক নির্ণয় করো। আমরা সারণী হতে মধ্যক নির্ণয় করতে হলে তোমরা জানো যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয় এবং তা থেকে মধ্যক সূত্র প্রয়োগ করে বের করতে হয়। তাহলে এবার আমরা হচ্ছে কি প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ, আমরা আগে তোমাদের এটা শিখিয়েছি, তোমরা এখান থেকে শিখে নেবে। তারপরে আসছে শেষ প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। নবম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিতে
গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, লিখে নাও। আমি এটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত। প্রথমে হচ্ছে প্রাপ্ত নম্বর, তারপরে লিখব দ্বিতীয় ঘরে গড় সংখ্যা 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। তারপরে আছে দেখো গড় সংখ্যা, প্রথম ঘরে 5, 10, 15, 20, 12, 5, 3। ক নম্বর প্রশ্ন, ক নম্বর হচ্ছে প্রচলিত অর্থ সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। প্রচলিত অর্থ সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। তারপর খ নম্বর প্রশ্ন, সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এটা আমাদের শেষ প্রশ্ন ছিল, 10 নম্বর প্রশ্ন, যে নবম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রাপ্ত নম্বর গড় সংখ্যা, এখানে প্রাপ্ত নম্বর হচ্ছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। 5, 10, 15, 20, 12, 5, 3। এবার কোন বলছে প্রচলিত অর্থ সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। প্রচুরক নির্ণয়ের জন্য যে সূত্রটি আছে, সেই সূত্র অর্থাৎ প্রচুরক সমান L প্লাস F1 বা F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রের F1 মানটা কি, F2 মান কি, L কি, সব বর্ণনা সহ আমরা সূত্রটা লিখব। সারণী হতে মধ্যক নির্ণয় করব। প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। মোট এই প্রশ্ন হচ্ছে মোট আমাদের এখানে 10টি প্রশ্ন আমি লিখে দিলাম। এই 10টি প্রশ্ন আশা করা যায় যে গণিত বইয়ের সব প্রশ্নই এখানে চলে এসছে। এর ভিতরেই সাধারণত দেখা যায় পরীক্ষায় থাকে। তোমরা এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে তোমরা বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে, আর বইয়েরগুলো তো করবেই। আশা করা যায় তোমরা পরীক্ষা এই 10টি সৃজনশীলের ভিতরে আশা করা হয় তোমরা পেতে পারো। এই বলে আজকের পর্ব এখানে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাইরে অযথা ঘোরাফেরা করবে না। বাইরে যদি নিতান্তই যেতে হয় তাহলে মাস্ক পরিধান করবে। এই বলে আমি আমার আলোচনা, তোমাদের সাথে যে আলোচনা ছিল, আজকে পাঠের বিষয় ছিল, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।